আমরা আগের ভিডিওতে তোমার আলোক দশা বা আলোক নির্ভর দশা সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব যে আলোক নিরপেক্ষ দশা বা যেটাকে অন্ধকার দশা বলা হচ্ছে। তোমার বিজ্ঞানী কেলভিন এবং বেনসন 1956 খ্রিস্টাব্দে কার্বনের তেজস্ক্রিয় কার্বনের 14 সি যুক্ত কার্বন ডাইঅক্সাইড 14 CO2 এবং সূর্যালোক এর উপস্থিতিতে জলে রাখা ক্লোরেলা শৈবালের অঙ্গার আত্তীকরণ পর্যবেক্ষণ করেন। বিজ্ঞানী বেনসন এবং কেলভিন 1956 খ্রিস্টাব্দে তোমার তেজস্ক্রিয় কার্বন বা 14C যেটাকে 14C কার্বনযুক্ত কার্বন ডাইঅক্সাইড 14 CO2 যুক্ত কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যালোকের উপস্থিতিতে জলে রাখা ক্লোরেলা এক প্রকার তোমার কি শৈবাল এর মধ্যে যে অঙ্গার আত্তীকরণ ঘটে সেটা পর্যবেক্ষণ করেন। পরে এই শৈবাল থেকে যে বিভাগজাত পদার্থ শনাক্ত করেন তার সাহায্যে C3 চক্রের যে ক্রিয়াপথ সেটা নির্ধারণ করেন। C3 যে বিক্রিয়াপথের সেটা নির্ধারণ করেন বা তোমার কি হচ্ছে এই যে তোমার অন্ধকার দশা, এই অন্ধকার দশার বিভিন্ন পর্যবেক্ষণগুলো তারা আবিষ্কার করেন বিজ্ঞানী বেনসন এবং কেলভিন। এই ক্লোরেলা শৈবালের ওপর তোমার 14 CO2 এবং সূর্যালোক প্রয়োগ করে এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা কি করছে এই আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশার যে বিভিন্ন বিক্রিয়ার পর্যায়গুলো তারা আবিষ্কার করেছেন। এই কারণে একে তোমার কেলভিন চক্র বলা হয়। আলোক নিরপেক্ষ দশাকে তোমার কেলভিন চক্র বলা হয়। কেলভিন চক্র তোমার বলা হয় থাকে। এবার আসবো এই আলোক নিরপেক্ষ দশা কাকে বলে। সালোক সংশ্লেষে আলোক নিরপেক্ষ দশায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় RuBp এবং CO2 যুক্ত হয়ে জটিল এবং চক্রাকার পদ্ধতিতে গ্লুকোজ এবং অন্যান্য শর্করার সৃষ্টি হয় এবং RuBp উৎপাদিত হয় তাকে বলা হচ্ছে তোমার কি কেলভিন চক্র বলা হচ্ছে। তাহলে কেলভিন চক্রটা কাকে বলে বললাম যে সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় RuBp এবং CO2 যুক্ত হয়ে জটিল ও চক্রাকার পদ্ধতিতে গ্লুকোজ এবং অন্যান্য শর্করা সৃষ্টি করে এবং RuBp পুনরুৎপাদিত হয় তাকে বলা হচ্ছে কেলভিন চক্র। এই আলোক নিরপেক্ষ দশাকে তোমার অন্ধকার দশাও কেন বলা হচ্ছে, কারণ সালোক সংশ্লেষের যে পর্যায়ক্রমিক বিক্রিয়াগুলি সরাসরি আলোক শক্তির উপর নির্ভরশীল নয়। সালোক সংশ্লেষে যে সমস্ত বিক্রিয়াগুলো তোমার আলোক শক্তির উপর নির্ভরশীল নয়, উৎসেচকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে সম্পন্ন হয়, তাদের বলা হচ্ছে তোমার কি আলোক নিরপেক্ষ দশা বা জৈব সংশ্লেষ দশা। যেহেতু এই প্রক্রিয়াটা তোমার আলোর উপস্থিত ছাড়া বা অনুপস্থিতিতে ঘটে থাকে, তাই আলোক নিরপেক্ষ দশাকে তোমার কি বলা হচ্ছে অন্ধকার দশা। ভালো করে মনে রাখবে, তোমার আলোক নিরপেক্ষ দশাকে তোমার কেলভিন চক্র বলা হচ্ছে, অন্ধকার দশাও বলা হচ্ছে। কেন অন্ধকার দশা বলা হচ্ছে, কেন এটা আলো অনুপস্থিতিতে ঘটছে বলে একে তোমার অন্ধকার দশা বলা হচ্ছে। বিজ্ঞানী ব্ল্যাকম্যানের নাম অনুসারে এই আলোক নিরপেক্ষ দশাকে তোমার ব্ল্যাকম্যানের বিক্রিয়াও বলা হয়। ব্ল্যাকম্যানের বিক্রিয়া বলা হচ্ছে। বিজ্ঞানী ব্ল্যাকম্যান এর নাম অনুসারে এই আলোক নিরপেক্ষ দশাকে তোমাকে বলা হচ্ছে কি তোমার ব্ল্যাকম্যানের বিক্রিয়া। এই আলোক নিরপেক্ষ দশাকে তোমার বা কেলভিন চক্রকে আমরা C3 চক্র কেন বলবো, এটা এক নম্বর দিতে পারে। C3 চক্র কেন বলা হয়, কারণ কেলভিন চক্রে প্রথম স্থায়ী যৌগ হিসাবে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। তোমার কেলভিন চক্রে প্রথম যৌগরূপে 3 কার্বনযুক্ত
3 কার্বনযুক্ত তোমার ফসফোগ্লিসারিক অ্যাসিড পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। তাই কী হচ্ছে এই আলোক নিরপেক্ষ দশা বা তোমার এই কেলভিন চক্রকে তোমার কেলভিন চক্রকে তোমার স্মৃতির চক্র বলা হয়, মনে রাখবে এটা একটু। এবার আসবো যে এই আলোক নিরপেক্ষ দশা কোথায় ঘটে, স্থানটা কোথায়। স্থানটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে ঘটে থাকে। ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে ঘটে থাকে। কী কী উপাদান লাগে এর জন্যে, উপাদানগুলো কী 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 উপাদান লাগে আলোক নিরপেক্ষ দশার জন্য? তোমার প্রধানত আছে পরিবেশের CO2, পরিবেশের কার্বন ডাইঅক্সাইড, আর কি আলোক দশায় উৎপন্ন ATP, আলোক দশায় উৎপন্ন ATP অ্যাডিনোসিন, যাকে ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, NADPH2, আর কি লাগে তোমার কোষীয় RUBP রিবিউলোজ বিসফসফেট। RUBP ফুল ফর্ম হচ্ছে রিবিউলোজ বিসফসফেট। তাহলে এই উপাদানগুলো তোমার আলোক নিরপেক্ষ দশায় বা অন্ধকার দশায় তোমার লাগছে এই উপাদানগুলো। এবার আসবো আলোক নিরপেক্ষ দশার পর্যায়গুলো। আলোক নিরপেক্ষ দশার পর্যায়। প্রথম পর্যায়টা হচ্ছে তোমার কার্বন স্থিতিকরণ দশা। দু নম্বর হচ্ছে বিজারণ দশা। তিন নম্বর হচ্ছে তোমার কি সংশ্লেষ দশা। চার নম্বর কি হচ্ছে তোমার পুনরুৎপাদন দশা। তাহলে এই যে চারটে পর্যায়, এই চারটে যে পর্যায় আছে, এই পর্যায়ের মাধ্যমে কি হচ্ছে আলোক নিরপেক্ষ দশা ঘটে থাকে। এবার প্রত্যেকটা দশা সম্পর্কে আমরা জানবো। প্রথম দশাটা কি তোমার কার্বন স্থিতিকরণ দশা। এই কার্বন স্থিতিকরণ দশাকেও তোমার অঙ্গারাত্মীকরণ দশাও বলা হয়। অঙ্গারাত্মীকরণ দশাও তোমার বলা হয়ে থাকে। এবার এই দশায় কী কী ঘটে সেটা জানবো। এই দশায় কী হচ্ছে তোমার রিবিউলোজ বিসফসফেট বা RUBP তোমার 5 কার্বনযুক্ত শর্করার বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়। মানে RUBP কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিটাল উৎপন্ন করে। তার জন্যে একটা উৎসেচক লাগে, সেটা হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ নামক উৎসেচকের সহায়তায় এটা ঘটে থাকে। তাহলে কি হচ্ছে এই দশায়, তাহলে কার্বন স্থিতিকরণ দশায় বা অঙ্গারাত্মীকরণ দশায় কি ঘটে, তোমার কোষস্থ যৌগ RUBP পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে তোমার রিবিস্কো নামক উৎসেচকের সাহায্যে, এই যে RUBisco বা রিবিস্কো যাকে বলা হচ্ছে উৎসেচক, সেই উৎসেচকের পুরো নাম কি, উৎসেচকের পুরো নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। আর রিবিস্কো ফুল ফর্ম হচ্ছে কি তোমার রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ উৎসেচকের সাহায্যে প্রথমে কি হচ্ছে
2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিটাল অ্যারাবিনিটল 1,5 বিসফসফেট উৎপন্ন করে, একটা অস্থায়ী যৌগ। এটাকে সংক্ষেপে বলা হচ্ছে কি তোমার ডাইফসফো অরবিটাল। এটাকে সংক্ষেপে তোমার বলা হচ্ছে ডাইফসফো অরবিটাল বা ডিপিওবি বলা হচ্ছে। প্রথমে আরইউবিপি কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হচ্ছে কোন উৎসেচকের সাহায্যে? রিবিস্কো উৎসেচকের সাহায্যে একটা অস্থায়ী যৌগ উৎপন্ন করে, তার নাম হচ্ছে 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিনিটল 1,5 বিসফসফেট, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ডিপিওবি। অস্থায়ী যৌগ তোমার সৃষ্টি হচ্ছে। অস্থায়ী যৌগ দুটো তোমার ভেঙে গিয়ে কি উৎপন্ন করে? তোমার 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড তোমার 3 কার্বনযুক্ত হয়। আর এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী যৌগ। মনে রাখবে, পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয় সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম উৎপন্ন স্থায়ী যৌগের নাম কি? তোমার 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ। এটা হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ। এই দশাকে তোমার অঙ্গারাত্মীকরণ কেন বলছে? কারণ পরিবেশের কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে পাচ্ছে? পরিবেশ থেকে। পরিবেশের কার্বন ডাইঅক্সাইড কোষের মধ্যে তোমার কে থাকছে? রিবিউলোজ বিসফসফেট। পরিবেশের কার্বন ডাইঅক্সাইড তোমার কোষের মধ্যে রিবিউলোজ বিসফসফেট যোগে আবদ্ধ হয় বলে এই দশাকে বলা হচ্ছে কি তোমার কি অঙ্গারাত্মীকরণ দশা বা কার্বন স্থিতিকরণ দশা বলা হচ্ছে। আর এই দশায় উৎপন্ন তোমার এই দশায় উৎপন্ন যে স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেটা 3 কার্বনযুক্ত হওয়ায় একে বলা হচ্ছে কি তোমার এই কেলভিন চক্রকে তোমার স্মৃতির চক্র বলা হয়। নেক্সট, তাহলে প্রথম আমার আলোক নিরপেক্ষ দশার প্রথম পর্যায়টা হয়ে গেল। দ্বিতীয় পর্যায়ে কি? তোমার বিজারণ দশা। আমার প্রথম পর্যায়ে উৎপন্ন হলো আমার কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। দ্বিতীয় দশা হচ্ছে কি তোমার কি বিজারণ দশা। বিজারণ দশা, এই দশায় কী হয় এবার জানবো। এবার বিজারণ দশায় তোমার কি ঘটছে? আমরা দেখেছি যে কার্বন স্থিতিকরণ দশায় কী উৎপন্ন হয়েছে? তোমার 3 কার্বনযুক্ত পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। বিজারণ দশায় এই ফসফোগ্লিসারিক অ্যাসিড এটিপির সাহায্যে তোমার কি উৎপন্ন করছে? 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড বা যেটাকে 1,3 বিপিজিএ শর্টে বলা বা সংক্ষেপে বলা হচ্ছে, আর এডিপি উৎপন্ন করছে। তাহলে বিজারণ দশার প্রথম ধাপে কি হয়? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এটিপি সঙ্গে যুক্ত হয় বা এটিপির সাহায্যে, আর কিসের সাহায্যে? তোমার ফসফোগ্লিসারোকাইনেজ নামক উৎসেচকের সাহায্যে ফসফোগ্লিসারোকাইনেজ এবং এটিপির সাহায্যে কি উৎপন্ন করছে? 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে আর এডিপি উৎপন্ন করছে। দ্বিতীয় ধাপে কি হচ্ছে? এই যে প্রথম ধাপে উৎপন্ন 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটাকে আমরা সংক্ষেপে বলছি 1,3 বিপিজিএ, এই 1,3 বিপিজিএ বা 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড NADPH2 দ্বারা তোমার বিজারিত হয়ে কি উৎপন্ন করে? তোমার 3 ফসফোগ্লিসারল ডিহাইড উৎপন্ন করে এবং NADP+ উৎপন্ন করে এবং ফসফেট উৎপন্ন করছে। এর জন্যে যে উৎসেচকটা সাহায্য করে সেটার নাম হচ্ছে তোমার গ্লিসালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেজ উৎসেচক সাহায্য করছে। এই যে তোমার বিজারণ দশায় উৎপন্ন তোমার পিজিএলডি বা ফসফোগ্লিসালডিহাইড, এটি সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন প্রথম এবং ক্ষুদ্র শর্করা। মনে রাখবে, সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন প্রথম এবং ক্ষুদ্র শর্করার নাম কি? প্রথম এবং ক্ষুদ্র শর্করার নাম হচ্ছে তোমার কি পিজিএলডি। এটা মনে রাখবে শর্ট কোশ্চেনের জন্য। তাহলে বিজারণ দশায় কী ঘটলো? তোমার কার্বন স্থিতিকরণ দশায় উৎপন্ন ফসফোগ্লিসারিক অ্যাসিড এটিপি অণু
এটিপি এবং ফসফোগ্লিসারোকাইনেজ উৎসেচকের সাহায্যে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং এডিপি উৎপন্ন করলো। এবার নেক্সট ধাপে কী হচ্ছে, 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটাকে সংক্ষেপে BP13 BPGA বলা হচ্ছে, এটা NADPH2 দ্বারা বিজারিত হয়ে তোমার কি উৎপন্ন করে, তোমার ফসফোগ্লিসালডিহাইড উৎপন্ন করে, NADP প্লাস উৎপন্ন করছে আর ফসফেট PI উৎপন্ন করছে। এর জন্য যে উৎসেচকটা সাহায্য করছে তার নাম হচ্ছে কি গ্লিসালডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেস উৎসেচক সাহায্য করছে। তাহলে বিজারণ দশা হলো। এবার নেক্সট হচ্ছে কি আমার দশাটার নাম কি, তোমার সংশ্লেষ দশা। তারপর বিজারণ দশা হয়ে গেল। এবার হচ্ছে কি সংশ্লেষ দশা বা সিনথেসিস ফেজ। সংশ্লেষ দশা, এবার এই সংশ্লেষ দশায় তোমার কী কী ঘটে সেটা এবার আমরা জানবো। আমরা যদি বিজারণ দশায় কী উৎপন্ন হচ্ছে, 3 ফসফোগ্লিসালডিহাইড উৎপন্ন হয়েছে। এই সংশ্লেষ দশায় গ্লিসালডিহাইড যৌগ থেকে তোমার ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট সৃষ্টি হয়। তারপর কি উৎপন্ন হয়, ফ্রুক্টোজ 6 ফসফেটের পর গ্লুকোজ 6 ফসফেট, আর অবশেষে তোমার গ্লুকোজ 6 ফসফেট থেকে তোমার গ্লুকোজ সৃষ্টি হয়। তাহলে সংশ্লেষ দশায় প্রথমে তোমার 3 ফসফোগ্লিসালডিহাইড বা 3 PGALD থেকে উৎপন্ন হচ্ছে কি তোমার ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট বা DHAP সৃষ্টি হয়। এখান থেকে তোমার ক্রম পর্যায়ে তোমার কি সৃষ্টি হচ্ছে, তোমার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তোমার গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হয় এবং গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ সৃষ্টি হয়। এই গ্লুকোজ সৃষ্টির এই দশাকেই বলা হচ্ছে তোমার কি সংশ্লেষ দশা বা সিনথেসিস দশা। এই পর্যায়ে তোমার মোটামুটি 4টে ধাপে সম্পন্ন হচ্ছে। প্রথমত কি হচ্ছে, তোমার বিজারণ দশায় উৎপন্ন 3 ফসফোগ্লিসালডিহাইড ট্রায়োজ ফসফেট আইসোমারেজ উৎসেচকের সাহায্যে তোমার উৎপন্ন হচ্ছে কি তোমার 1,3 ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, যেটাকে সংক্ষেপে আমরা বলি 1,3 DHAP। এই ফুল ফর্মগুলো মনে রাখবে, DHAP বা যেটাকে বলা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট উৎপন্ন হচ্ছে। PGLD থেকে ট্রায়োজ ফসফেট আইসোমারেজ উৎসেচকের সাহায্যে 1,3 ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট বা 1,3 DHAP উৎপন্ন হচ্ছে। নেক্সট ধাপে কী হয়, ফসফোগ্লিসালডিহাইড এবং এই প্রথম ধাপে উৎপন্ন 1,3 DHAP বা 1,3 ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট অ্যালডোলেজ উৎসেচকের সাহায্যে তোমার উৎপন্ন হয় ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট উৎপন্ন হচ্ছে। 3 নম্বর ধাপে কী হচ্ছে, দ্বিতীয় নম্বর ধাপে উৎপন্ন ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট জল দ্বারা আদ্য বিশ্লেষণ ঘটে। সেটা কোন উৎসেচকের সাহায্যে ঘটে, ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেটেজ উৎসেচকের সাহায্যে তোমার ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেটের আদ্য বিশ্লেষণ ঘটে এবং ফ্রুক্টোজ 6 ফসফেট এবং অজৈব ফসফেট তোমার উৎপন্ন হয় 3 নম্বর ধাপে। এবার চতুর্থ ধাপে কি ঘটে, এই তৃতীয় ধাপে উৎপন্ন ফ্রুক্টোজ 6 ফসফেট তোমার ফসফোহেক্সো আইসোমারেজ উৎসেচকের সাহায্যে কি উৎপন্ন হয়, গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হয়। তার চতুর্থ ধাপে কী ঘটছে, তো তৃতীয় ধাপে উৎপন্ন ফ্রুক্টোজ 6 ফসফেট ফসফোহেক্সো আইসোমারেজ উৎসেচকের সাহায্যে তোমার গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হয়। এই গ্লুকোজ 6 ফসফেট ফসফেটেজ উৎসেচকের সাহায্যে এবং এডিপির সাহায্যে তোমার গ্লুকোজ এবং এডিপি উৎপন্ন করে। তাহলে সংশ্লেষ দশায় তোমার আলটিমেটলি তোমার কী উৎপন্ন হচ্ছে, তোমার গ্লুকোজ। সেখানে নাম হচ্ছে কি তোমার সংশ্লেষ দশা। PGLD থেকে তোমার বিভিন্ন ধাপে তোমার গ্লুকোজ উৎপন্ন হচ্ছে বা গ্লুকোজ সংশ্লেষ ঘটছে। তাহলে সংশ্লেষ দশায় কী হচ্ছে, 3 ফসফোগ্লিসালডিহাইড ট্রাইজ ফসফেট আইসোমারেজ উৎসেচকের সাহায্যে 1,3 ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট উৎপন্ন করে, যেটাকে আমরা সংক্ষেপে বলছি তো 1,3 DHAP বলা হচ্ছে। দ্বিতীয় ধাপে কী হচ্ছে, তোমার 3 ফসফোগ্লিসালডিহাইড এবং 1,3 ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট অ্যালডোলেজ উৎসেচকের সাহায্যে তোমার ফ্রুক্টোজ
1,6 বিশ ফসফেট উৎপন্ন করে। এই ফ্রুক্টোজ তৃতীয় ধাপে কী হয়, ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেটেজ উৎসেচকের সাহায্যে আদ্য বিশ্লেষণ হয়। আদ্য বিশ্লেষণ ঘটে ফ্রুক্টোজ 6 ফসফেট এবং অজৈব ফসফেট উৎপন্ন করছে। চতুর্থ ধাপে কী উৎপন্ন হয় বা কী ঘটে, চতুর্থ ধাপে হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট ফসফোহেক্সো আইসোমারেজ উৎসেচকের সাহায্যে তোমার গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করছে। এই গ্লুকোজ 6 ফসফেট ফসফেটেজ উৎসেচকের সাহায্যে এবং এডিপির সাহায্যে তোমার গ্লুকোজ এবং এটিপি সংশ্লেষ করে। এবার তাহলে আমার তৃতীয় ধাপটা হয়ে গেল সংশ্লেষ দশা। এবার চতুর্থ ধাপটা তোমার কি, পুনরুৎপাদন দশা। এবার আসবো যে পুনরুৎপাদন দশা। পুনরুৎপাদন দশাটা এই পর্যায়ে কী হচ্ছে, তোমার আরইউ বিপিটা বা রিবিউলোজ বিশ ফসফেটটা পুনরায় কী হচ্ছে উৎপাদন হয়। এই পর্যায়ক্রমিক জটিল দশায় কী হচ্ছে, শুধুমাত্র তোমার পিজিএলডি থেকে শুধু যে গ্লুকোজ বা শর্করা উৎপাদন হয় তাই নয়, এই পিজিএলডি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কেলভিন চক্রে কেলভিন চক্রের জন্য যে প্রথম যৌগ যে আরইউবিপি সেটাকে পুনরুৎপাদন করে বা পুনরায় তৈরি করে বা উৎপাদন করে। তাই এই পর্যায়কে তোমাকে বলা হচ্ছে কি তোমার কি পুনরুৎপাদন দশা। তার মানে কি বলা হচ্ছে যে এই পিজিএলডি থেকে শুধু শর্করাই আমরা উৎপন্ন করতে পারছি না বা শর্করাই উৎপন্ন হয় না। এই পিজিএলডি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তোমার এই যে কেলভিন চক্র যে প্রথম যৌগটা কি তোমার আরইউবিপি, এই আরইউবিপিকেও পুনরায় তৈরি করে বা উৎপাদন করে। তাই এই পর্যায়কে বলা হচ্ছে তোমার কি পুনরুৎপাদন দশা বলা হচ্ছে। এই দশায় কীভাবে ঘটে, যে কী বিক্রিয়াগুলো ঘটে সেগুলো আমরা এবার দেখব। প্রথম কি হচ্ছে, ফ্রুক্টোজ 6 ফসফেট আর 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারলডিহাইড ট্রান্সক্রিটোলেজ উৎসেচকের সাহায্যে তোমার 4 কার্বনযুক্ত এবং 5 কার্বনযুক্ত দুটো শর্করা উৎপন্ন করে। 4 কার্বনযুক্ত তোমার এরিথ্রোজ 4 ফসফেট উৎপন্ন করে 4 কার্বনযুক্ত, এবং 5 কার্বনযুক্ত যে শর্করা উৎপন্ন করে তার নাম হচ্ছে জাইলিউলোজ 5 ফসফেট উৎপন্ন করে। তাহলে পুনরুৎপাদন দশার প্রথম বিক্রিয়াটা কি, ফ্রুক্টোজ 6 ফসফেট ফসফোগ্লিসারলডিহাইডের সঙ্গে যুক্ত হয় কোন উৎসেচকের সাহায্যে, ট্রান্সক্রিটোলেজ উৎসেচকের সাহায্যে তো যুক্ত হয়ে তোমার 4 কার্বনযুক্ত এরিথ্রোজ 4 ফসফেট এবং 5 কার্বনযুক্ত জাইলিউলোজ 5 ফসফেট উৎপন্ন করে। দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে এই যে প্রথম ধাপে উৎপন্ন এরিথ্রোজ 4 ফসফেট বা 4 কার্বনযুক্ত যে শর্করা এরিথ্রোজ 4 ফসফেট, সেটা ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট ডিএইচএপি ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেটের সাহায্যে যুক্ত হয় কোন উৎসেচকের সাহায্যে, অ্যালডোলেজ উৎসেচকের সাহায্যে যুক্ত হয়ে উৎপন্ন করে কি তোমার সেডোহেপটিউলোজ 17 বিশ ফসফেট উৎপন্ন করে, যেটা হচ্ছে কি 7 কার্বনযুক্ত শর্করা। তাহলে দ্বিতীয় রিয়াকশানটা কি হচ্ছে, এরিথ্রোজ 4 ফসফেট ডিএইচএপি বা ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেটের সাহায্যে যুক্ত হয়, এই উৎসেচক সাহায্যে যুক্ত হয় এবং এই বিক্রিয়ায় সাহায্য করে তোমাকে অ্যালডোলেজ উৎসেচক সাহায্য করে এবং কি উৎপন্ন হয়, সেডোহেপটিউলোজ 17 বিশ ফসফেট। এই যে সেডোহেপটিউলোজ 17 বিশ ফসফেট এটা হচ্ছে 7 কার্বনযুক্ত শর্করা। পরবর্তী রিয়াকশন বা পরবর্তী ফেজে কি হয়, এই যে দ্বিতীয় ধাপে উৎপন্ন সেডোহেপটিউলোজ 17 বিশ ফসফেট জল দ্বারা আদ্য বিশ্লেষণ হয় কোন উৎসেচক সাহায্য করে, সেডোহেপটিউলোজ 17 বিশ ফসফেটেজ উৎসেচকের সাহায্যে কি উৎপন্ন করে, সেডোহেপটিউলোজ 7 ফসফেট এবং অজৈব ফসফেট উৎপন্ন করে। তাহলে তৃতীয় ধাপে কী হলো, সেডোহেপটিউলোজ 17 বিশ ফসফেট জল দ্বারা আদ্য বিশ্লেষণ হয় এবং এই বিক্রিয়ায় সাহায্য করে কে, সেডোহেপটিউলোজ 17 বিশ ফসফেটেজ উৎসেচক সাহায্য করে
এবং এই বিক্রিয়ায় উৎপন্ন হয় কি সেডো হেপ্টুলোজ 7 ফসফেট উৎপন্ন হয় এবং অজৈব ফসফেট উৎপন্ন হয়। চতুর্থ ধাপে কি উৎপন্ন হয়, এই যে তৃতীয় ধাপে উৎপন্ন সেডো হেপ্টুলোজ 7 ফসফেট যেটা 7 কার্বনযুক্ত, এইটা 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারল ডিহাইডের সঙ্গে আবার যুক্ত হয়ে কি উৎপন্ন করে তোমার রাইবোজ 5 ফসফেট যেটা 5 কার্বনযুক্ত এবং জাইলিউলোজ 5 ফসফেট উৎপন্ন করে এবং এই বিক্রিয়ায় সাহায্য করে ট্রান্সক্রিটোলেজ বলে উৎসেচক সাহায্য করে, ট্রান্সক্রিটোলেজ উৎসেচক সাহায্য করছে। তাহলে চতুর্থ ধাপে কী ঘটছে, সেডো হেপ্টুলোজ 7 ফসফেট এই 7 কার্বনযুক্ত শর্করা 3 কার্বনযুক্ত পিজিএলডি বা ফসফোগ্লিসারল ডিহাইডের সঙ্গে যুক্ত হয় এবং এই বিক্রিয়ায় সাহায্য করে কে ট্রান্সক্রিটোলেজ উৎসেচক সাহায্য করে এবং কি উৎপন্ন হয় রাইবোজ 5 ফসফেট এবং জাইলিউলোজ 5 ফসফেট উৎপন্ন হয়। এই দুটো শর্করা হচ্ছে কি তোমার 5 কার্বনযুক্ত শর্করা। পঞ্চম ধাপে কি উৎপন্ন হয় বা পঞ্চম বিক্রিয়ায় কি তোমার ঘটে, তোমার চতুর্থ পর্যায়ে উৎপন্ন রাইবোজ 5 দুটো জিনিস উৎপন্ন হয়েছে, আমার রাইবোজ 5 ফসফেট উৎপন্ন হচ্ছে আর জাইলিউলোজ 5 ফসফেট উৎপন্ন হয়েছে। পঞ্চম পর্যায়ে কি হয়, এই যে চতুর্থ পর্যায়ে উৎপন্ন রাইবোজ 5 ফসফেট আইসোমারেজ উৎসেচকের সাহায্যে তোমার রাইবিউলোজ 5 ফসফেট উৎপন্ন করে, 5 কার্বনযুক্ত শর্করা রাইবিউলোজ 5 ফসফেট উৎপন্ন করে। এবার এই যে চতুর্থ ধাপে উৎপন্ন যে দ্বিতীয় উৎপন্ন পদার্থ বা 5 কার্বনযুক্ত যে শর্করা জাইলিউলোজ 5 ফসফেট, সেটা এপিমারেজ উৎসেচকের সাহায্যে কি উৎপন্ন করে তোমার 5 কার্বনযুক্ত শর্করা রাইবিউলোজ 5 ফসফেট উৎপন্ন করে, মানে দুটো ক্ষেত্রেই কিন্তু রাইবিউলোজ 5 ফসফেট উৎপন্ন হচ্ছে। এবার ষষ্ঠ ধাপে কি ঘটে, ষষ্ঠ ধাপে বা কেলভিন চক্রের যে অন্তিম পর্যায়ে কি হয়, রাইবিউলোজ 5 ফসফেট তোমার এটিপির সাহায্যে এবং ফসফোরাইবিউলোজ কাইনেজ উৎসেচকের সাহায্যে তোমার কি উৎপন্ন করে রাইবিউলোজ 1,5 ফসফেট বা RUBP উৎপন্ন করে। আর এই বিক্রিয়ার মাধ্যমে কেলভিন চক্রের যে প্রথম বিজারক রাইবিউলোজ 20 ফসফেট বা যেটাকে রাইবিউলোজ 1,5 ফসফেট বলা হচ্ছে, বিক্রিয়ার অন্তিম পর্যায়ে আবার উৎপন্ন হয়। তাহলে কী হচ্ছে, এই কেলভিন চক্রের যে প্রথম বিজারক রাইবিউলোজ 1,5 ফসফেট বিক্রিয়ার অন্তিম পর্যায়ে আবার কী হচ্ছে তোমার আবার পুনরায় উৎপাদন হচ্ছে, তাই একে পুনরুৎপাদন দশা বলা হচ্ছে। আর এই রাইবিউলোজ 1,5 ফসফেট পুনরায় কী হচ্ছে বিভিন্ন শর্করা গঠনে তোমার ব্যবহার হয়। তাহলে তোমার এই যে কেলভিন চক্রের অন্তিম পর্যায়ে রাইবিউলোজ 5 ফসফেট এটিপি এবং ফসফো রাইবিউলোজ কাইনেজ উৎসেচকের সাহায্যে তোমার রাইবিউলোজ 1,5 ফসফেট বা RUBP গঠন করছে। আর এই বিক্রিয়ার মাধ্যমে কী হচ্ছে, কেলভিন চক্রের যে প্রথম বিজারক RUBP সেটা আবার পুনরায় কী হচ্ছে উৎপন্ন হচ্ছে, তাই একে বলা হচ্ছে কি তোমার কি পুনরুৎপাদন দশা। এই RUBP থেকে আবার RUBP আর পুনরায় কী হচ্ছে বিভিন্ন শর্করা গঠনে সাহায্য করছে। এবার আমরা আসব যে তাহলে আমাদের মোটামুটি যে অন্ধকার বিক্রিয়ার যে ধাপগুলো বা আলোক নিরপেক্ষ দশার যে ধাপগুলো বা পর্যায়গুলো, সেগুলো আমার 4টে ধাপ, সেই 4টে ধাপগুলো আমার হয়ে গেল। এবার আমরা জানবো যে এই কেলভিন চক্রের গুরুত্ব কী, এটা পরীক্ষায় 2 নম্বরের বা 3 নম্বরে দেয়। কেলভিন চক্রের গুরুত্ব বা এটা অন্যভাবে কোশ্চেন আসতে পারে যে C3 তোমার চক্রের গুরুত্ব কী বা আলোক নিরপেক্ষ দশার গুরুত্ব কী। তাহলে কেলভিন চক্রের গুরুত্বটা কী হচ্ছে, কেলভিন চক্রের মাধ্যমে কী হচ্ছে বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্যাস RUBP-র মধ্যে সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে তোমার 3 ফসফোগ্লিসারিল সঙ্গে যুক্ত হয়ে কী উৎপন্ন করে 3 কার্বনযুক্ত তোমার PGA বা ফসফোগ্লিসারিল অ্যাসিড তৈরি করে, যেটা বিজারিত হয়ে কী হচ্ছে 3 ফসফোগ্লিসারল ডিহাইড উৎপন্ন করে। এই PGA থেকে PGALD উৎপন্ন করে। আর এই বিক্রিয়ার মাধ্যমে কেলভিন চক্রের প্রথম যে বিকারক
প্রথম যে বিকারক সেটা উৎপন্ন হয়, প্রথম যে বিকারক RuBp উৎপন্ন হয়। তাহলে কেলভিন চক্রের প্রথম গুরুত্ব কি? এই কেলভিন চক্রের বাতাসে কার্বন ডাইঅক্সাইড RuBpর সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করছে? 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা বিজারিত হয় কি হচ্ছে 3 ফসফোগ্লিসালডিহাইড উৎপন্ন করছে 3 কার্বনযুক্ত। আর এই শর্করা থেকে PgALD থেকে কি হচ্ছে বিভিন্ন রকম শর্করা উৎপন্ন হচ্ছে। এবং আর কি হচ্ছে এই কেলভিন চক্রের প্রথম যে বিকারক যে RuBp সেটা উৎপাদন হচ্ছে। আর এই কেলভিন চক্রের মাধ্যমে যে উৎপন্ন শর্করাগুলো, কেলভিন চক্রে বা স্মৃতিচক্রে উৎপন্ন যে শর্করাগুলো উদ্ভিদ কোষে বিভিন্ন বিপাক কার্যে ব্যবহৃত হয়। এই কেলভিন চক্রে উৎপন্ন যে শর্করা, বিভিন্ন যে শর্করাগুলো দেখলাম 5 কার্বনযুক্ত বা তোমার 3 কার্বনযুক্ত যে বা 4 কার্বনযুক্ত 5 কার্বনযুক্ত যে শর্করাগুলো দেখলাম, সেই শর্করাগুলো বিভিন্ন উদ্ভিদ কোষের বিভিন্ন বিপাক কাজে ব্যবহার হয়। যেমন কি এই রাইবোজ শর্করা নিউক্লিক অ্যাসিড উৎপাদনে সাহায্য করছে। জাইলিউলোজ যে শর্করা যে নামটা বললাম এই যে পুনরুৎপাদন দশার মধ্যে, এই জাইলিউলোজ শর্করা কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। এগুলো মনে রাখবে। তোমার রাইবোজ শর্করা নিউক্লিক অ্যাসিড তৈরিতে উৎপাদনে সাহায্য করছে, জাইলিউলোজ শর্করা কোষ প্রাচীর গঠনে সাহায্য করছে। আর কেলভিন চক্রের মাধ্যমে যে উৎপন্ন গ্লুকোজ পলিমার গঠন করে তোমার স্টার্চ ও সেলুলোজ জাতীয় পদার্থ গঠন করে। এই কেলভিন চক্রের মাধ্যমে যে উৎপন্ন যে গ্লুকোজ সেটা পলিমার গঠন করে কী উৎপন্ন করে? স্টার্চ এবং সেলুলোজ গঠন করে। আর এই কেলভিন চক্রের মাধ্যমে কী হচ্ছে বাতাসের কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়। কেলভিন চক্রের মাধ্যমে কী হচ্ছে তোমার বাতাসের বা বায়ু থেকে কী হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা শোষিত হয়। এর ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে। তাহলে এটা হলো কি তোমার কেলভিন চক্রের গুরুত্ব। একটা শর্ট কোশ্চেনে বলে দিচ্ছি, মনে রাখবে এটা, যে আলোক নিরপেক্ষ দশায় কত অণু PgALD উৎপন্ন হয়? 12 অণু তোমার PgALD উৎপন্ন হয়। এই 12 অণুর মধ্যে তোমার 10 অণু কী হচ্ছে শর্করা উৎপাদনে ব্যবহার হয়। 12 অণুর মধ্যে তোমার 2 অণু শর্করা গঠনে ব্যবহার হয়। আর 10 অণু তোমার কেলভিন চক্রে RuBp পুনরুৎপাদন করে। তাহলে এই যে আলোক নিরপেক্ষ দশায় টোটাল কত অণু PgALD উৎপন্ন হয় বা ফসফোগ্লিসালডিহাইড 12 অণু, তার মধ্যে 2 অণু শর্করা গঠনে কাজে লাগে আর 10 অণু কী হচ্ছে কেলভিন চক্রের মাধ্যমে RuBp পুনরুৎপাদনে তোমার কাজে লাগে। আর একটা শর্ট কোশ্চেন মনে রাখবে, PQ বা সালোক সংশ্লেষের হার বা ফটোসিনথেসিস কোএফিসিয়েন্ট কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তোমার বর্জিত অক্সিজেন এবং গৃহীত অক্সিজেনের অনুপাতকে বলা হচ্ছে তোমার কি PQ বা সালোক সংশ্লেষের হার বলা হচ্ছে। এটা কীভাবে করা হয়? PQ সমান তোমার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বর্জিত অক্সিজেনের পরিমাণ আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গৃহীত CO2 পরিমাণ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কত অণু তোমার অক্সিজেন তোমার বর্জিত হয়? 6 অণু। আর কত অণু কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়? 6 অণু। তাহলে কত হচ্ছে 1। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় PQটা কত হলো তোমার 1 হলো। মনে রাখবে PQটা দেয় 1 নম্বরে, যে PQ বা সালোক সংশ্লেষের হার কাকে বলা হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বর্জিত অক্সিজেনের পরিমাণ এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের যে অনুপাত
তাকে বলা হচ্ছে তোমার কি পিকিউ বা সালোক সংশ্লেষের হার। এই আমাদের সালোক সংশ্লেষ চ্যাপ্টার থেকে তোমাদের এবারে এক্সামে ডার্ক রিয়াকশান পর্যন্ত তোমার এক্সাম হবে, সেটা সিলেবাসের মধ্যে আছে, দেওয়া আছে যে ফটোসিনথেসিস আপ টু ডার্ক রিয়াকশান। তাহলে আমরা আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা পর্যন্ত আমরা পড়ে ফেললাম। এবার এই যেই চ্যাপ্টার যে বাকি যে তোমার টপিকগুলো আছে সেগুলো আমরা পরে জানবো। এবার আমরা নতুন একটা টপিক শুরু করব, কারণ এই এক্সামে এতটা পর্যন্তই তোমার সিলেবাসে আছে, ডার্ক রিয়াকশান পর্যন্ত বা আলোক নিরপেক্ষ দশা পর্যন্ত। এবার আমরা প্ল্যান্ট টিস্যু যে চ্যাপ্টারটা আছে সেটা নেক্সট শুরু করব।